বাবর আজমের আরো একটা প্রশ্নবিদ্ধ ইনিংস টি-20 ক্রিকেটে তিনি আসলে কতটা কার্যকরী একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেতে বাবর আজমের স্ট্রাইক রেটটা 120-এর নিচে, তবে 7 থেকে 14 নম্বর ওভারে তার স্ট্রাইক রেটটা 130-এর ওপরে। এই কারণেই কিনা পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে বাবর আজমকে 4 নম্বরে ব্যাটিং করাতে চাচ্ছে। ইভেন বিগ ব্যাশে যে বাবর আজম টপ অর্ডারে কিংবা ওপেনিং এ ব্যাটিং করেছেন, সেখানেও খুব বেশি কনভিন্সিং ব্যাটিং আসলে সত্যিকারের অর্থে করতে পারেন নাই। একটা তো ভিডিও ক্লিপ ছড়িয়েও পড়েছিল স্টিভেন স্মিথ এবং বাবর আজমের মধ্যে একটা ক্ল্যাশ হয়েছিল সেই জায়গাটা নিয়ে। বাট হোয়াটস রং উইথ বাবর আজম, সেই ব্যাপারটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে লাস্ট 3-4 বছর ধরে, বিশেষ করে কোভিড বিরতির পরবর্তী সময় থেকে বাবর আজম কিন্তু স্ট্রাগল করে যাচ্ছেন। এই সিরিজটাতে বা লাস্ট বিগ ব্যাশ থেকে তার টেকনিক্যাল একটা পরিবর্তনও আমরা দেখতে পেয়েছি, যেটা আসলে তিনি তার ব্যাটিংটাকে রিশেপ করার জন্য করছেন। সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, তবে তার আগে ঠিক এই মুহূর্তে বাবর আসলে কোথায় স্ট্রাগল করছেন আমি সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমত, এই পার্টিকুলার ইনিংসটাতে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে শুরুর 8টা বল কিন্তু বাবর আজম খুব স্ট্রাগল করেছেন, এবং এই শুরুর 8টা বলে বাবর আজমের একটা কমন প্যাটার্ন ছিল while playing the pace bowlers, also while playing the spin bowlers, যে বাবর আজম একটু তো ওপেন অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছেন, যেটা তিনি আসলে লাস্ট বিগ ব্যাশ থেকে আবার শুরু করেছেন, যেটা তিনি 18, 19, 20 সালে করতেন। মাঝখানে এই ওপেন স্টান্স থেকে একটু সরেও গিয়েছিলেন, বাট ফ্যাক্ট ইজ এই ওপেন স্টান্সে দাঁড়ানোর পর এভরি টাইম হি ওয়াজ লিনিং ফরওয়ার্ড ফর আ কাভার ড্রাইভ, অর্থাৎ একটা ফরওয়ার্ড স্টেপ দিচ্ছিলেন তিনি প্রত্যেকটা সময়। বোলার যখন ডেলিভারি ফেজে দৌড়ে আসছেন, প্রত্যেকটা সময় ডেলিভারি ফেজে তিনি একটা ফরওয়ার্ড স্টেপ দিচ্ছিলেন, যে ফরওয়ার্ড স্টেপটা বোঝা যাচ্ছিল যে হি ওয়াজ প্রিপেয়ারিং হিমসেলফ ফর দ্য কাভার ড্রাইভস, অর হি ওয়াজ এক্সপেক্টিং দ্য বোলার্স টু বোল সাচ কাইন্ড অফ লাইন যেখানে তিনি কাভার ড্রাইভ করতে পারেন। সো প্রত্যেকটা ক্ষেত্রে বোলারদেরকে একটা বিষয় কমন দেখা গেছে, সেটা হচ্ছে যে বোলাররা এটাকে জাজ করতে পেরে প্রত্যেকটা বল তার ডিসকমফোর্ট জোনে দিচ্ছিলেন। সেগুলো হচ্ছে শেপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডার, অর্থাৎ ভেতরের দিকে ঢোকা বল করছিলেন। বিকজ বাবর আজম তো আগে থেকে ইন্টেনশনটা বুঝিয়ে দিচ্ছিলেন একটা ফরওয়ার্ড প্রেস করে, যে আমি কিন্তু কাভার ড্রাইভের জন্য বল এক্সপেক্ট করছি, আমি কাভার ড্রাইভের জন্যই যাব, আমি কাভার ড্রাইভই করব অথবা স্কোয়ার ড্রাইভ করব। সো বোলার আলটিমেটলি তাকে ভেতরের দিকেই বল বারবার করছিলেন। আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় চিন্তা করতে চান, এশিয়া কাপের সময় চিন্তা করতে চান, আমি এর আগের কথা বলছি, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এটা আরো বেশি প্রমিনেন্ট। হার্দিক পান্ডিয়া যখন বোলিং করছিলেন, বাবর আজমকে কিন্তু আউটসাইড অফ স্ট্যাম্প থেকে ওরকম একটা ট্র্যাপ সেট করেছিলেন ভেতরের দিকে ঢোকানোর বলে, কারণ বাবর আজম কমিটেড প্রত্যেকটা ক্ষেত্রে। আসলে সামনে একটা ফরওয়ার্ড প্রেস করছিলেন, হি ওয়াজ গোয়িং অ্যাক্রস। সো এই জায়গাটা বাবর আজমের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে তিনি কমিটেড যাচ্ছিলেন এবং স্ট্রাগল করছিলেন। 8 নম্বর বল থেকে বাবর আজমকে দেখা গেছে এই জায়গাটায় ম্যাচের মধ্যেই তিনি একটা চেঞ্জ করেছেন, সেটা হচ্ছে ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে খেলছিলেন 8 নম্বর বল থেকে। খুব সারপ্রাইজিং একটা ব্যাপার দেখবেন যে আফটার দ্য 8th ডেলিভারি বাবর আজম হি ওয়াজ নট লিনিং ফরওয়ার্ড, অর্থাৎ ইনিশিয়ালি তিনি ওই স্টেপটা দিচ্ছিলেন না এবং জায়গায় দাঁড়িয়ে থাকছিলেন, বল আসছে ফ্রন্ট লেগ ক্লিয়ার করে তিনি শট খেলছেন। সো এই অ্যাডজাস্টমেন্টটা বাবর আজম খেলার মাঝখানেই করেছেন, which means he is very much confused about his techniques. তিনি এই মুহূর্তে তার টেকনিক নিয়ে আসলে অনেক বেশি মাত্রায় কনফিউজড আছেন, কারণ খেলার মাঝেই তিনি এই টেকনিক্যাল চেঞ্জটা করেছেন। সো এই টেকনিক্যাল চেঞ্জের বিষয়টা ক্ল্যারিফাই করে বা সামারাইজ করছে ঠিক এই মুহূর্তে যে জায়গাটা, সেটা হচ্ছে যে বাবর আজম তার টেকনিক নিয়ে কিন্তু কনফিউজড আছেন, বা তার মধ্যে এক ধরনের হেজিটেশন কাজ করছে। যেখানেই অনলাইন অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। আর একটা কমন প্যাটার্ন আমি বলবো, সেটা হচ্ছে যে বাবরকে যে বিষয়টা দেখা যাচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তিনি স্ট্রাগল করছিলেন, যে কারণে তার ট্রিগারে একটা পরিবর্তন বাবর এনেছেন, সেটা হচ্ছে শাফল করে তিনি অফ স্ট্যাম্প বরাবর চলে আসছেন। কিন্তু শাফল করে অফ স্ট্যাম্প বরাবর চলে আসার পরে একটু ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো, ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলো তিনি জায়গায় দাঁড়িয়ে চেজ করার চেষ্টা করছেন, জায়গায় দাঁড়িয়ে খেলছেন, যে কারণে হি ইজ নট মেইনটেইনিং দ্য টাইমিং অন দ্যাট ওকেশন। এবং এই বিষয়টা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে নাহিদ রানা টেস্ট ম্যাচ যখন হয়েছিল, এই আউটসাইড অফ স্ট্যাম্প এই জোনেই কিন্তু বাবর আজমকে বিট করেছিলেন, এবং এটা বোঝা গিয়েছিল যে বাংলাদেশের তরফ থেকে একটা শার্প অ্যানালাইসিসের জায়গা ছিল, যে আলটিমেটলি ওই জায়গাটাতে বাবর আজমকে ডিসিভ করার জন্য, এবং আলটিমেটলি তিনি এই ম্যাচটাতেও কিন্তু আমরা এই বিষয়টা দেখেছি যে এই জায়গাটাও তিনি ডিসিভড হয়েছেন, এই জায়গাটাতেও তার ডিসিভড হওয়ার একটা প্রবণতার জায়গা দেখা গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আফটার দ্য 8th ডেলিভারি বাবর আজমকে যে বিষয়টা দেখা গেছে, ব্যালেন্সটা মেনটেন করার চেষ্টা করছেন, ক্লিয়ারিং দ্য ফ্রন্ট লেগ, হি ইজ ট্রাইং টু প্লে হিজ শটস, বাট আবারও বলবো মোমেন্টামটা আসলে ঠিক মতো। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কেন জানি বাবর আজমের মধ্যে শট খেলতে এক ধরনের হেজিটেশন দেখা যাচ্ছে, যে তিনি শট খেলবেন কি খেলবেন না, ওই জায়গাটায় কতটুকু ফোর্সে শট খেলবেন বা ফুল শট খেলবেন কিনা। এই ব্যাপারটা আহমেদ শেহজাদের একটা পডকাস্ট দেখছিলাম, যেখানে আহমেদ শেহজাদ বলছিলেন যে when the target is 160 to 170, it's Babar Azam's strength to continue the innings, to carry forward, to bat deep. But when the target is 200 to 220, ওই সময় ইটস নট দ্য স্ট্রেংথ অফ বাবর আজম, এটা বাবর আজমের স্ট্রেংথের জায়গা না, এটা বাবর আজমের উইকনেসের জায়গা। ইটস নট দ্য প্যাটার্ন হি লাভস টু প্লে, অর্থাৎ ওই প্যাটার্নের খেলা বাবর আজম আসলে খেলতে পছন্দ করেন না, বা ইন্টেন্ট আসলে ওই জায়গাটা থাকে না বাবর আজমের ক্ষেত্রে। সো পাকিস্তান তারা সেটা
টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে যে আসলে বাবরকে কোন পজিশনে তারা খেলালে দে উইল গেট দ্য বেস্ট আউট অফ ইট। তারা এই মুহূর্তে চেষ্টা করছে, এই ম্যাচে বোঝাই গেল যে 4 নম্বর পজিশনটা বাবর আজমকে দেখা, কারণ বাবর আজম যদি টপ অর্ডারে থাকেন না, এটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছে যে পাওয়ার প্লেটা হি ইজ নট এবল টু ইউজ দ্য পাওয়ার প্লেটা ঠিকঠাক মতো ইউজ করতে পারছে না। সেই জায়গাটায় শাহেবজাদা ফারহান কিংবা সাইম আইবের মতো ব্যাটসম্যানদের দিকেই আসলে ফোকাসটা করছে পাকিস্তান। ইভেন ফকর জামান তাকেও কিন্তু নিচের দিকে নামিয়ে এনেছে। সো পাকিস্তান এই মুহূর্তে একটা ভারসাম্য আনার চেষ্টা করছে। এই ভারসাম্যর জায়গাটা আসলে বাবর আজম কতটুকু ফিট তিনি হচ্ছেন, সেটা একটা প্রশ্নের জায়গা কিন্তু অবশ্যই থেকে যায়। দর্শক, আপনাদের কাছ থেকে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে জানতে চাই যে পাকিস্তানের এই টিমটাতে, টি-20 টিমটাতে আসলে বাবর আজমকে কতটুকু ফিট মনে হচ্ছে, কতটুকু বাবর আজম তার সামর্থ্যের পুরোটা দিতে পারছেন, হেজিটেশন কোনো কিছু কাজ করছে কিনা, কতটুকু প্রাসঙ্গিক বাবর আজম ঠিক এই মুহূর্তে পাকিস্তান টি-20 টিমে, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।